ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ঠিক হয়েছে? উত্তর হলো হয় নাই। দেশের বিভিন্ন দায়িত্বশীল পদে ফ্যাসিবাদের দোসররা এখনও বসে আছে। নতুন নিয়োগ দেয়া হচ্ছে, অনেক ভুলভাল নিয়োগ দেয়া হচ্ছে। এমন অনেক মানুষকে দায়িত্বশীল পদে বসানো হচ্ছে যারা ওইটার যোগ্য না। আর অনেক আওয়ামী লীগের দোসর যারা দেশ থেকে পালিয়ে চলে যেতে পারলো, সেপ্টেম্বর মাসেও পালিয়ে গেছে। এটা কাদের ব্যর্থতায় পালিয়ে গেল? তার মানে আমাদের পুলিশের ভেতরে সমস্যা আছে, আর্মির ভেতরে সমস্যা আছে, সচিবালয়ের ভেতরে সমস্যা আছে। বাংলাদেশটা যে জাহান্নাম বানানো হয়েছিল, এই জাহান্নাম বানানোর পেছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যাদের ছিল তারা ছিল সচিবালয়ের লোকজন। এখনও তারা বহাল তবিয়তে বসে আছে। আবার দেখবেন এই যে কোটা আন্দোলন যেটা হলো, চাকরি বাকরি নিয়েই তো, বেকারদের ক্ষোভের জন্যই তো। এই শেখ হাসিনা পলায়ন করার পরে কতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছে, একটা ডেডলক হয়ে আছে না? পিএসসি কি ঠিকমতো কাজ করছে, পারফর্ম করছে না। মিডল ইস্ট কেন্দ্রিক যেসব দেশে প্রবাসী ভাইরা আছেন তারা লাইফে কি খুব ভালো আছেন? অল্প টাকা ইনকাম করেন, দেশে আসলে নানা হেনস্থার শিকার হন, এয়ারপোর্টে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। দেখবেন কত চোর বাটপারকে এয়ারপোর্টে কত সম্মান দেওয়া হয়, অথচ আমাদের দেশের ইকোনমিটা যারা চালায়, রেমিটেন্স পাঠায়, নিজেদের জীবনে খুব বেশি কিছু অর্জন করতে পারে না। যে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে 18 ঘন্টাও তারা ডিউটি করে, পরিবারকে টাকা পাঠিয়ে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। তারাও যখন এয়ারপোর্টে আসে কত হেনস্থার মুখোমুখি হয়, অ্যাজিব তারা চোর বাটপার। কিভাবে তাদেরকে সার্চ করা হয়, আমার জীবন কিভাবে চলবে, প্রত্যেকটা জিনিস ওপরওয়ালা কর্তৃক ডিসাইডেড হয়। সো এইগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নাই। বরং বেঁচে থাকার জন্য যদি সত্য কথাই না বলতে পারি, তাহলে আসলে এই জীবনের কোনো মানে নাই। আমার কথা বলা নিষেধ করে দিল, তারা বলল যে চাকরি করতে হলে কথা বলা যাবে না। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি হাসিনার তো পতন হয়ে গেল, তা না হলে তো কোথায় জীবন বিপন্নও হয়ে যেতে পারতো। চোর পলাতক খুনি প্রাইম মিনিস্টার ছিলেন যে শেখ হাসিনা, তিনি গর্বে বলতেন তার পিয়ন 400 কোটি টাকা লুট করে নিয়ে যায়। দেশটা কোন জায়গায় ছিল চিন্তা করতে পারেন? তো আলটিমেটলি আমাকে বলা হলো যে চাকরিটা করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, আন্দোলনে পার্টিসিপেট করা যাবে না, চুপচাপ সাংবাদিকতা করতে হবে। কিন্তু আমি তো জানতাম যে সাংবাদিকতার কি দৈন্য অবস্থা চলছে। তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি চাকরিই করব না, বরং আন্দোলনটাই থাকি, আন্দোলনেই আমি বরং সরব থাকি। এই সরকার গঠন হয়ে যাওয়ার পরেও আমি তো নিজে ওয়াচডগের ভূমিকা রাখার চেষ্টা করছি, ক্রিটিক্যালি সমালোচনা করার চেষ্টা করছি, যাতে যেসব জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে সেটা ঠিক করা যায়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক চিনতেই পারছেন আজকে আমাদের অতিথিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যাকে আপনারা প্রায় দেখেন যে অনুসন্ধানী ফ্রিল্যান্স সাংবাদিকতার পেশে এবং বলা যায় যে অনলাইন অ্যাক্টিভিস্ট। তার বাইরে তো আরও অনেক পরিচয় আছে, সেগুলো আমরা জানবো। যেই পরিচয়টুকু আমার জানা সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তিনি হচ্ছেন সাইদ আবদুল্লাহ। মিস্টার আবদুল্লাহ, এনটিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। এই সময়টা আপনার ব্যস্ততা কী নিয়ে? ব্যস্ততা তো নানা বিষয় নিয়েই আছে, নিজের কাজ আছে, পাশাপাশি এই আন্দোলনের পরবর্তীতে যেহেতু বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে কথা বলছি, কাজ করছি, এবং একটা নতুন বাংলাদেশ যেহেতু চাই, সেই জায়গায় নিজের অ্যাক্টিভিজমটাকেও কিন্তু জারি রাখতে হয়েছে। আর আমরা যেটা চাই যে বিভিন্ন জায়গায় তো দায়বদ্ধতার সংস্কৃতিটা আগে তো ছিল না কখনো, এবং তরুণদের রাজনীতিতে পার্টিসিপেশনের জায়গাটা ছিল খুবই কম। এবং দেখবেন তরুণরা যেটা হতো সাধারণত রাজনীতি সচেতনতা খুবই কম ছিল, কিন্তু তরুণরা রাজনীতি সচেতন হলে কি হয়, ইন দ্য মিন টাইম দেশের মানুষ কিন্তু এখন দেখেই ফেলেছে। সো আমি চাই যে তরুণদেরকে রাজনীতি সচেতন করার যে ব্যক্তিগত উদ্যোগ সেইটা আমি ধরে রাখতে, পাশাপাশি নিজের যে কাজগুলো আছে সেইগুলো নিয়েও ব্যস্ত আছি। এই সব কিছু মিলিয়েই চলছে আলহামদুলিল্লাহ। আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম পাবনাতে। পাবনার সাথী আমার দাদু বাড়ি। বেড়াতেই যেহেতু স্কুল ছিল একটা, আলহের একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ওই কারণে বেড়াতেও থাকা হয়েছে। মানে পাবনার বেড়া, সাথিয়া এবং বেড়া মিলেই বেড়ে ওঠা। তারপর ক্যাডেট কলেজ, ওইটাও লাকিলি ছিল পাবনাতেই। তো ক্যাডেট কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এই তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ভর্তি হতে এলেন সেখানে তো তাক লাগিয়ে দিলেন, সব মানে একদম সবার সেরা, মানে ভর্তি পরীক্ষায় সবার সেরা রেজাল্টটাই ছিল। 16-17 সেশনে প্রথম হয়েছিলাম। ওই যে ক্যাডেট কলেজে যারা পড়েন তাদের মূল লক্ষ্যই থাকে যে ফোর্সে যাওয়া। তো আপনার কখনো তেমনটি মনে হয়নি? সেটা তো আসলে ডিপেন্ড করে বিভিন্ন কারণ, কারণ তারপরেও আইএসএসবি দিতে হয়, কেউ আর্মিতে যায়, কেউ বাইরে যায়। এটা আসলে লাইফের তো বড় কোনো লক্ষ্য না, কারণ এক একজনের লাইফের চয়েস থাকে হলো এক এক রকম। এবং শুধু যে ভেতরেই যায়, ফোর্সের ভেতরে যায়, ব্যাপারটা কিন্তু এইরকম না। বাইরে বহু ক্যাডেট
বহু ভালো কিছু করছে। সো ক্যাডেট কলেজ ব্যাপারটা হলো আপনাকে একটা প্রাইমারিলি একটা ট্রেনিং দিবে, পড়াশোনা করাবে, তো তারপরে আপনি কোন দিকে যাবেন এটা তো আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যাইতে চায় সেই জায়গায় গিয়ে যদি তার ইন্টিগ্রিটিটা বজায় রেখে ভালো করতে পারে, ইটসেলফ ইজ এ সার্ভিস। নামটা সাইদ আবদুল্লাহ। আবদুল্লাহ নামটার সাথে আমাদের একটা ইসলামী সংস্কৃতির বেশ মানে মানে কি বলবো, নিবিড় সম্পর্ক। এই নামটা আপনার কে রেখেছিল? নামটা তো অবশ্যই আব্বুর রাখা, এবং পুরা নামের একটা অর্থ যে সাইয়েদ, এটার মিনিং হলো নেতা, আর আবদুল্লাহ মানে আল্লাহর দাস, মানে এই দুইটা নামের মিনিংটা হলো যে আল্লাহর দাসদের নেতা, এই সেন্স থেকে একটু নামটা রাখা ছিল। এখন আপনি কাদের নেতা? আমি আসলে সবসময় মানুষ কি মনে করে যে নেতা হতে হবে, এইটা হতে হবে, ওইটা হতে হবে, তার চেয়ে সবার আগে আমার একটা পার্সোনাল মানে আইডিয়া আছে। আইডিয়াটা হলো দেশের সাধারণ মানুষ যাতে প্রত্যেকে নিজেদেরকে সিটিজেন মনে করে, নাগরিক মনে করে। মানে এই দেশে আসলে নেতা নামের শব্দটা কেন যেন টু সাম এক্সটেন্ট নেগেটিভ হয়ে গেছে। দেখবেন যে কোনো কিছু হলেই পদের জন্য মারামারি, কামড়াকামড়ি, প্রত্যেকেরই নিজের ওই হ্যাডমটা বজায় রাখতে হবে। সেই জায়গার তুলনায় আমার কাছে মনে হয় প্রত্যেকে সাধারণ, এবং সাধারণ ব্যাপারটাও যে সবার ভেতরে একটা ডিগনিটি সম্পূর্ণ জিনিস, এই বোধটা সবার ভেতরে জাগ্রত হওয়া উচিত। এই জন্য আমি নিজেকে অসাধারণ কিছুই মনে করি না, এবং আমি সবসময় চাই একজন সাধারণ মানুষ হতে। আমার কাছে মনে হয় সাধারণের ভেতরেও তো অসাধারণ তো থাকতে পারে। এবং নেতা শব্দটা আমি বললাম না যে এইটাকে সবাই একটা হাইপের জন্য ইউজ করে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্যাপার আসলে আপনার দায়বদ্ধতার, মানে বাংলাদেশে তো আসলে নেতারা কখনো দায়বদ্ধতার দিকে খুব একটা আগায় না। নেতা মানে মনে করে যে রাজার সমতুল্য কিছু, বাকি যারা আছে সবাই তাদের সাবজেক্ট বা প্রজা। আমি যেটা বোধ করি যে প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা হওয়া উচিত দায়বদ্ধতার, এবং সাধারণ মানুষ যারা প্রত্যেকেই যে একইভাবে মূল্যবান, এবং সাধারণ মানুষের যে দেশটার প্রকৃত মালিক, এই বোধ শক্তিটা সবার ভিতরে ছড়িয়ে দেওয়া, আমি এই কাজটাই করার চেষ্টা করি। আইন বিভাগ থেকে লেখাপড়া শেষ করলেন, করার পরে লক্ষ্য কি? নেক্সটে আপনার গন্তব্য কোথায়? আইন পড়ার পরে দেখা যায় যে কেউ গভর্নমেন্ট সার্ভিসের দিকে যায়, ইন পার্টিকুলার ধরেন যে জুডিশিয়াল সার্ভিসের দিকে যায়, কেউ দেখা যায় প্র্যাকটিস করে, কেউ বাইরে বিভিন্ন কাজের সাথে তো জড়িত থাকে। তো আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের সাথে যেহেতু জড়িত আছি, হিউম্যান রাইটসের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে মানে কাজের সাথে জড়িত আছি এখন। পাশাপাশি আমি একটা কনসালটেন্সির সাথে জড়িত আছি, সেটাও একটা লিগ্যাল ফার্মেরই একটা কনসালটেন্সির সাথে। তবে কাজটা একেবারে পিওরলি কোর্ট প্র্যাকটিসের দিকে না। মানে আমি আসলে একটু অ্যাক্টিভিজমের জায়গাটা আমার কাছে ভালো লাগে, কারণ এক একজনের তো এক একটা কাজ করতে ভালো লাগে। তো আমি একেবারে ডিরেক্ট কোর্টের প্র্যাকটিসটা এখনও শুরু করিনি, এবং ওই দিকে ইন্টারেস্টটা আপাতত কম। অনেকেই সমন্বয়কারী হলেন, তো আপনার সেটা হতে কখনো মনে চাইনি? আমি সবসময় একটা কথা বলি, কাজের কাজটা হলেই হলো। দেখেন, আমি তো শুধুমাত্র এই আন্দোলন দিয়েই যে কাজ করছি ব্যাপারটা এইরকম না। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখনও রাস্তায় ছিলাম, তখন ভার্সিটির মাত্র আমরা সেকেন্ড ইয়ারে নিরাপদ সড়ক আন্দোলনে পার্টিসিপেট করেছি। তারপরে ইলেকশনগুলোর আগাগ দিয়ে দেখবেন বাংলাদেশে সবসময় রাজনৈতিক অ্যাক্টিভিজম চলতে থাকে। কোনো পার্টিকুলার দলীয় ব্যানারে না গেলেও ভোটের অধিকারের জন্য কিন্তু আমি সব সময়ই অ্যাক্টিভ ছিলাম। বাংলাদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হতো, মোস্তাক মারা গেল, মনে আছে? মোস্তাক, কিশোররা সারা জীবনে নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না, কাস্টোডিয়াল টর্চার হয়েছিল তাদের উপরে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার নিজের অ্যাক্টিভিজমটাকে বজায় রেখেছিলাম। সো আমার যে জার্নিটা, আমার কাছে মনে হয়েছে যে আপনার কোনো কাজ করার জন্য একটা ট্যাগ লাগাতেই হবে, এইটা নেসেসারি না। কারণ আমি এই আন্দোলনেও যেভাবে কাজ করেছি প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা জানে। নট নেসেসারি যে আপনার একটা ট্যাগ লাগাতে হবে, একটা চেয়ারে বসতে হবে, তারপরেই আপনি কাজ করবেন। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি কাজটা গুরুত্বপূর্ণ, চেয়ার বা কোনো পদ বা কোনো ট্যাগ এইটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আবার একই সাথে যেহেতু একটা মিডিয়া হাউসের সাথে আমি যুক্ত ছিলাম আন্দোলনের সময়ে, তো ওই জায়গায় তো জানেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, যে আমি একটা মিডিয়া হাউসে কাজ করার সাথে সাথে আমি সরাসরি এসে আবার এই ধরনের আন্দোলন ডিরেক্ট করতে পারি না। তবে তারপরেও যেহেতু আন্দোলনটা করতে হয়েছে, আলটিমেটলি বিভিন্ন এজেন্সি থেকে প্রেশার এসেছে, ওই মিডিয়া হাউস থেকেও প্রেশার এসেছে। আমি নামকরণ করতে চাই না, কারণ কাউকে আসলে ডিফেম করা বা কোনো কিছু করা এইটা আমার উদ্দেশ্য না। খুবই স্বনামধন্য একটা টিভি চ্যানেল ছিল। তো আলটিমেটলি আমাকে বলা হলো যে চাকরিটা করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, আন্দোলনে পার্টিসিপেট করা যাবে না, চুপচাপ সাংবাদিকতা করতে হবে। কিন্তু আমি তো জানতাম যে সাংবাদিকতার কি দৈন্য অবস্থা চলছে। তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি চাকরিই করব না, বরং আন্দোলনটাই থাকি, আন্দোলনেই আমি বরং সরব থাকি। সো সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে কাজটা করা জরুরি, কোনো অফিসিয়াল ট্যাগটা অনেক বেশি জরুরি বলে আমার কখনোই মনে হয় নাই। ওরকম হলে তো শুধুমাত্র ট্যাগের জন্যই মানুষ কাজ করতো। আমি তো কোনো পদে না বসেও আমি আমার ভয়েসটা তো জারি রেখেছি।
এবং এই সরকার গঠন হয়ে যাওয়ার পরেও আমি তো নিজে ওয়াচডগের ভূমিকা রাখার চেষ্টা করছি, ক্রিটিক্যালি সমালোচনা করার চেষ্টা করছি, যাতে যেসব জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে সেটা ঠিক করা যায়, বা নিজেদের ইনপুট দেওয়ার চেষ্টা করছি। মানে আমার কথাটা হলো যে দিন শেষে যাতে দেশের মানুষ যে একটা পরিবর্তন হয়েছে সেই জায়গাটা যাতে উপলব্ধি করতে পারে, এবং সেই জায়গাতেই ওয়াচডগ হিসেবে আপাতত কাজ করতে আমি কমফোর্টেবল বোধ করছি। মাঝে আপনি একটু আলোচনা এলেন হলো ছাগলকাণ্ডের, মতিউরের তার অস্বীকার করা সন্তানের বিষয় আশয় নিয়ে, সেই অডি গাড়ি নিয়ে। তো সেই বিষয়গুলো তখন কেমন ছিল? এই অডি গাড়ির যাত্রাটা দিয়ে একজন ইউটিউবারের, ওই রাফসান দাস ছোট ভাই লেখালেখির মাধ্যমে কিন্তু আমি এর আগেও অনেক অসঙ্গতি তুলে ধরতাম, ফ্যাক্ট চেকিংয়ের কাজ করতাম। তো ফাইনালি ওই ভিডিওটার মাধ্যমে একেবারে দেশের মানুষের মনে হলো যে চরম আকর্ষণে চলে আসলো, এবং ওইটার রেশ কাটতে না কাটতে ওইটা মে মাসে শুরু করেছিলাম, আর ছাগলকাণ্ড তো শুরু হলো জুন মাসে। এবং ছাগলকাণ্ডের এই ব্যাপারটা যেটা হলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলোও যে মুহূর্তে এই ব্যাপারটা উদ্ঘাটন করতে পারছিল না, এবং সরকারি একজন চাকরি করে, চিন্তা করে দেখেন কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শেয়ার মার্কেট থেকে, তারপরে এনবিআর থেকে বিভিন্ন ডিলিং করে। তার ছেলে মেয়েগুলোর অবস্থা দেখেন, বাংলাদেশের এই লুটপাট করা টাকা নিয়ে তারা স্বর্গ গড়ে তুলেছে। মতিউরের যে একাধিক ওয়াইফ ছিল তারাও ব্যক্তিগত লাইফে প্রচুর লুটপাট করেছে, একজন তো রায়পুরার চেয়ারম্যান ছিলেন। সো সব কিছু মিলে তার ছেলেদের লাইফস্টাইলটা দেখেন। শুধু তো ওই 15 লাখ টাকা দিয়ে কেনা ছাগলকাণ্ডই না, সে অনেকগুলো গাড়ি তার যেগুলো ছিল, ওই গাড়িগুলো কীভাবে আসতো, এই প্রশ্নগুলো তো করা উচিত। আবার দেখবেন প্রত্যেকটা ঈদে, আমি তো ইনভেস্টিগেট করতে গিয়ে তো দেখেছি, শুধু এই 2024 সালেই না, 2023, 22, 21, 20 সাল বিভিন্ন ডে মানে ওই ক্যাটল ফার্মগুলা থেকে ঈদের ভেতরে তাদের বন্ধু সার্কেল একটা আছে, ওই জায়গায় কম্পিটিশন চালাতো। আজ থেকে 4 বছর আগেও দেখেছি বিশাল বড় বড় ষাঁড় গরু তারা কিনছে। এবং এই তদন্তগুলো করতে গিয়ে যেটা আমি পেলাম, মূলত একটা কিশোর গ্যাং আছে। কিশোর গ্যাং বলতে তো আসলে দেখা যায় যে ঢাকার ছিন্নমূল শিশুদেরকে দেখানো হয়, কিন্তু আমি দেখলাম ধানমন্ডির একটা এলিট ক্লাসের সোসাইটির ভেতরে একটা কিশোর গ্যাং তৈরি হয়েছে। অধিকাংশই তাদের পরিচয় ছিল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা মানুষ, এবং তারা কারের প্রতিযোগিতা করত, বড় বড় এই ধরনের ক্যাটল ফার্মে গরু কীভাবে কেনা হচ্ছে সেটার প্রতিযোগিতা করত, এবং তারা কিন্তু বিভিন্ন অনৈতিক অপরাধমূলক কাজেও জড়িত হয়ে পড়েছিল। সেই পুরো চক্রটা যখন আমি একে একে বের করলাম, তাদের তো অপরাধের ফিরিস্তি আমার কাছে মনে হলো একটা প্যান্ডোরা বক্স খুলে গেছে। এবং মতিউর একা না, মতিউরের সাথে যুক্ত ছিল বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর, ওই যে আব্দুর রৌফ যিনি ছিলেন। দেখবেন হজে গিয়ে তারা আবার ছবি তুলেছে, এবং তদন্ত করতে গিয়ে আমি দেখেছি ওই হজের টাকাটাও অন্য আর একটা এজেন্সির কাছ থেকে এই মতিউর টাকাটা জোর জবরদস্তিমূলকভাবে বের করে নিয়ে গিয়ে এইভাবে প্রচারণা চালাতো। এবং মতিউররা তো স্বভাবত আমি দেখলাম যে সেই ধর্ম ব্যবসায়ী টাইপ ব্যাপার, তার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকদিন কোরআন হাদিস শেয়ার দিত। এটা তো দেখেছিনি আপনি, সেই ইন্টারভিউটা করেছিলেন। ইন্টারভিউর ভেতরে মনে আছে তার ছেলের যখন বর্ণনা দিচ্ছিল, বলছিল তার ছেলেরা কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, কত সুন্দর ধার্মিক মানুষ, মতিউরও সফট স্পোকেন মানুষ। কিন্তু এই মানুষগুলো দেখেন কত রকম দুর্নীতি করেছে। সে শুধু তার কিন্তু একাধিক ওয়াইফ নিয়েই না, তার কিন্তু অফিসের জুনিয়র অফিসার ছিল এনবিআরে, বিসিএস কর্মকর্তা, তাদেরকে দিয়েও দুর্নীতি করিয়েছে। আরজিনার কেসটা তো সবাই জানে, মিডিয়াতে এসেছিল, ওটাও আমিই তদন্ত করেছিলাম। পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আমি আমার ইনসাইটগুলো দিয়েছিলাম। তো পুরো একটা চক্র, এবং এই চক্রে বেনজির জড়িত ছিল, পুলিশের আইজিপি। বেনজির তো আসলে কোনো সরকারি কর্মকর্তা ছিল না, সে তো সরকারি কর্মকর্তার আড়ালে ছিল একটা মাফিয়া। এবং এই চক্রের ভেতরে ওই আব্দুর রৌফ, বেনজির, এরা প্রত্যেকেই জড়িত ছিল। এবং এই রুটটাকে টান দিয়ে নিয়ে যতদূর যাওয়া যেত, দেখা যেত যে এদের আবার সর্বোচ্চ স্তরে শেখ রেহানা বসে আছে। মানে পুরো একটা চক্র দেশটাকে কিভাবে লুটপাট করে নিচ্ছিল, এই পুরো জিনিসটা কিন্তু আমি বের করে ফেলেছিলাম। এবং এই কাজটা কেউ যদি মনে করে হঠাৎ করে কিন্তু করা যায় না। আপনি জার্নালিজমের সাথে জড়িত অনেক দিন, জার্নালিজমের সাথে যারা জড়িত আছে তারা জানে একটা ইনভেস্টিগেশনের কাজ কিন্তু একদিনে শুরু হয় না। আমি যখন কোনো একটা ইনসাইট পাই, ওইটা নেওয়ার পরে আমার একটা রাফ খাতা আছে, সেই রাফ খাতায় আমি একের পর এক নোট নেই। নোট নেওয়ার পরে বিভিন্ন জায়গায় যেতে হয়, কথা বলতে হয়, ইনভেস্টিগেশন চালাতে হয়। ওই ঘটনার পরে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ নিয়েছিল, তারা আমার বাসায় গিয়ে আমার যে একটা রাফ খাতা আছে, সেই রাফ খাতাটাও তারা তখন দেখেছিল যে কীভাবে আমি এই ব্যাপারটা পুরো রাফ করেছিলাম। সো এই কাজগুলো করা আমার মাথায় একটা ব্যাপার ছিল যে তরুণরা দেখেন দেশটাকে ওন করতো না, সবাই মনে করতো যে সবাই ফ্রাস্ট্রেটেড। এবং এই বাংলাদেশের ভেতরে সবাই যে জায়গায় খুবই দুর্বিষহ জীবনযাপন করতো, আপনারা দেখতেন মানুষের দুর্দশা দেখেছেন, সে দুর্দশা এখনও পুরোপুরি কেটেছে আমি সেটা বলবো না, তবে মানুষ তো অন্তত সচেতনটা হয়েছে। সেই দেশে এই সরকারের আমলা যারা ছিল, বিভিন্ন মানুষ কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশ তো ওই জায়গায় ছিল যে জায়গায় ওই চোর পলাতক খুনি প্রাইম মিনিস্টার ছিলেন যে শেখ হাসিনা,
তিনি গর্বে বলতেন তার পিয়ন 400 কোটি টাকা লুট করে নিয়ে যায়। দেশটা কোন জায়গায় ছিল চিন্তা করতে পারেন? তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল, আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়া মানুষ, শুধু এই আন্দোলন দিয়েই না, 7-8 বছর আগে থেকেই যারা আমাকে চিনে তারা খুব ভালো মতো এটা জানার কথা। তো আমি যখন দেখলাম 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন আরও একবার এই জাতীয় একটা নোংরা এবং গণতন্ত্র হরণকারী ইলেকশন হয়ে গেল, তারপরে সবাই হাল ছেড়ে দিয়েছিল। আমি 8 জানুয়ারিতে একটা পোস্ট দিয়েছিলাম যে সবাই হাল ছেড়ে দিচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হতাশ হওয়ার মানুষ না। আমি ব্যক্তিগত জীবনে একটা আশাবাদী মানুষ। আমার কাছে তারপরে মনে হলো যে ঠিক আছে, পুরো একটা দেয়াল তো আর একা ভাঙা সম্ভব না, কিন্তু একটা দেয়ালের একটা একটা করে যদি ইট সরিয়ে দেওয়া যায়, দেয়ালটা কিন্তু দুর্বল হয়। আমি সেই কাজটাই শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে। অনেক হুমকি ধামকি ছিল, প্রাণনাশের হুমকি ছিল। জানেন এই কাজগুলো করলে এত বড় একটা চক্রকে নাড়া দেওয়ার পরে কি হয়। প্রত্যেকটা পেপার পত্রিকাতেও কিন্তু আমার পর যেসব ধরনের সাইবার অ্যাটাক হয়েছিল ফলো আপে ছিল। এবং মিডিয়াগুলোকে ধন্যবাদ জানাই যে প্রথমে তারা মতিউরের ছাগলকাণ্ড না তুলে ধরতে পারলেও পরবর্তীতে আমার পর যখন অ্যাটাক বা হুমকিগুলো আসতে শুরু করলো, তারা কিন্তু কাভারেজটা দিচ্ছিল। এই জন্য আমি প্রত্যেকটা মিডিয়া হাউসের প্রতি কৃতজ্ঞ। এবং হুমকি ধামকি ছিল, কিন্তু আমি সবসময় যেটা মনে করতাম, দেখেন আমাদের জীবন খুবই ছোট্ট একটা জীবন, এবং আমরা সবসময় চিন্তা করি আমাদের রুটি রুজি রিজিক কী হবে। আমি তো বিশ্বাসী মানুষ, আল্লাহ তাআলা তো একজন আছেন। আমি সবসময় বিশ্বাস করি। আমি অনেক বেশি ধার্মিক হয়তো বা হতে পারিনি, অনেক বেশি প্র্যাকটিসিং না, সে ব্যাপারে আমার সীমাবদ্ধতা আছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমি ওপরওয়ালাকে আমি খুবই অন্তঃস্থল থেকে বিশ্বাস করি। এই যে রুটি রুজি রিজিক কী হবে, এইটার চিন্তা করেই তো মানুষ আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো না, ভেরিফিকেশনে আটকে যাব, এইটা হবে ওইটা হবে। কিন্তু আমি যেটা মনে করতাম যে আমার জীবন কিভাবে চলবে, প্রত্যেকটা জিনিস ওপরওয়ালা কর্তৃক ডিসাইডেড হয়। সো এইগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নাই, বরং বেঁচে থাকার জন্য যদি সত্য কথাই না বলতে পারি, তাহলে আসলে এই জীবনের কোনো মানে নাই। এবং এই কারণে কিন্তু আমি একটা মিডিয়ার চাকরিও ছেড়ে দিয়েছিলাম। এই আন্দোলনের ভেতরে যে মুহূর্তে আমার কথা বলা নিষেধ করে দিল, তারা বলল যে চাকরি করতে হলে কথা বলা যাবে না। ইনফ্যাক্ট আমি কিন্তু এই মিডিয়াতে নিজে অ্যাপ্লাই করেছি, ব্যাপারটা এইরকমও না। তারাই আমার কাজ দেখে ইনভাইট করে নিয়ে গিয়েছে, জব অফার করেছে, কিন্তু তারাই আমাকে বলল যে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে হবে। তখন আমি দেখলাম আমার চাকরি থাক, বরং আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াইটাই জারি রাখি। তো বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, হাসিনার তো পতন হয়ে গেল, তা না হলে তো কোথায় জীবন বিপন্নও হয়ে যেতে পারতো। কিন্তু সেটা নিয়ে আমি খুব একটা টেনসড না, কারণ আমি ওই যে আগেই বললাম, আমি কতদিন বাঁচবো সেটা তো ওপরলাই নির্ধারণ করে দিবে। আমার রুটি রুজি কী হবে সেটা ওপরলাই নির্ধারণ করে দিবে। কাজেই এই ব্যাপারগুলো নিয়ে আমি কখনো খুব একটা চিন্তিত ছিলাম না। আপনি বলছিলেন যে আপনি সবসময় একটা সমালোচনা মুখরই থাকতে চান কিংবা রয়েছেন। এই সরকারের কোন কোন বিষয়গুলো আপনার সমালোচনার লক্ষ্যে? আমি বিভিন্ন কাজকে একটু ক্রিটিক্যাল লেন্সে দেখা পছন্দ করি। ইন এ সেন্স, আপনি যখন ক্রিটিক্যালি কোনো ব্যাপারকে দেখবেন না, তাহলে তো আবার সেই প্রশংসা করার মতো ভারী তৈরি হয়ে গেল। এবং রাষ্ট্রে আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে ওয়াচডগ থাকাটা অত্যন্ত জরুরি। যেমন আমি এক্সপেক্ট করবো, ধরেন আমি কখনো যদি রাজনীতিতে যাই, আমি যদি কোনো দায়িত্বশীল চেয়ারে বসি, আমি তো চাইবো যে সবাই শুধু প্রশংসা করে আমাকে মাতিয়ে রাখবে এইটা না, বরং ওয়েল উইশার যারা আছে তারা যদি বলে যে এই কাজটা এইভাবে করা যায় কিনা, এইটা ভুল হচ্ছে কিনা, তাহলে তারা উপকৃত হবে, দেশটা উপকৃত হবে। কারণ আমি তো দেশে চাই না, বা আমরা কখনোই আর চাই না দেশে ওই রাজা রানীর সম্পর্ক হোক, প্রজার সম্পর্ক হোক, সবাই শুধু প্রশংসা করবে, তোষামোদি করবে। আমরা বোধহয় এই জিনিসটা আর দেখতে চাই না। সো এই জন্য আমি চাই যে ওয়াচডগের ভূমিকাটা রাখতে। এবং আমার একটা জায়গা আছে যেটা প্রশংসা করার যোগ্য, আপনি প্রশংসা করবেন। যে জায়গায় আপনার মনে হবে যে শর্টকামিংস আছে, সেটার আপনার সমালোচনাটা করতে হবে। এই আন্দোলনের পরেও কিন্তু আমি বেশ কয়েকটা জায়গায় সমালোচনা করেছি। যেমন ওই যে খাস্তগীর সাহেব, ওই যে মালয়েশিয়ায় একজন দূতাবাসে আছেন, প্রচণ্ড দুর্নীতিবাজ, ওনার প্রমোশন হয়ে যাচ্ছিল। আমি কিন্তু এটা ক্রিটিক্যালি সমালোচনা করেছি, তার অনেক ইনভেস্টিগেশনের কাজ করে আমি কিন্তু এটা পাবলিক করে দিয়েছি। নাফিস সারাপাতির ইস্যু যেটা আছে, দেখবেন বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছে, অনেক মিডিয়া হাউসের পর প্রচ্ছন্ন হুমকি ছিল, দেশের বিভিন্ন বাক স্বাধীনতা নিয়ে যারা কথা বলতো, ওই যে মোস্তাক, আমার ক্যাডেট কলেজের বড় ভাই, তারপর কিশোর ভাই যাকে কাস্টোডিয়াল টর্চার করা হলো, এগুলো তো তার হাত ছিল। তার নামে দেখেন দুদক আজ অবধি মামলা করতে পারে নাই। সো নাফিস সারাপাতের বিরুদ্ধেও আমি কিন্তু ইনভেস্টিগেশন করে, আমার ফেসবুকেই আছে, তার যত দুর্নীতির ফিরিস্তি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তুলে ধরেছিলাম। তারপরে দেখবেন এনআরবিসি ব্যাংকের যে ব্যক্তি ছিলেন তমাল, রাশিয়ান আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এনআরবিসি ব্যাংকের দেখেন ওরা আবার কী করার চেষ্টা করছে। এই আন্দোলনের পরে তাদের সিএসআর ফান্ড থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, সমন্বয়কদের ডাক দিয়ে নিয়ে যাচ্ছে।
তা আমি কিন্তু সেটাও কিন্তু আমার একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে তমালের কাছে এই দেশ কয়েক হাজার কোটি টাকা পায়, লুটপাট করে নিয়ে চলে গেছে, সে কি এই মুহূর্তে ছাত্রদেরকে ডাক দিয়ে নিয়ে 50 লাখ টাকা সিএসআর ফান্ডে দিয়ে নিজের পাপ মুক্তি করার চেষ্টা করছে কিনা। পরবর্তীতে দেখেন তমালের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কিছুদিন আগে। সো এই প্রত্যেকটা কাজ তো আমাদের সমালোচনা করার যোগ্য। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ঠিক হয়েছে? উত্তর হলো হয় নাই। দেশের বিভিন্ন দায়িত্বশীল পদে ফ্যাসিবাদের দোসররা এখনও বসে আছে, নতুন নিয়োগ দেয়া হচ্ছে, অনেক ভুলভাল নিয়োগ দেয়া হচ্ছে, এমন অনেক মানুষকে দায়িত্বশীল পদে বসানো হচ্ছে যারা ওইটার যোগ্য না। সো এই ব্যাপারগুলো কি সমালোচনা করা উচিত না? আবার দেখবেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে মানে ঠিক হচ্ছে না, এটার পেছনেও তো দায় আছে। আবার অনেক আওয়ামী লীগের দোসর যারা দেশ থেকে পালিয়ে চলে যেতে পারলো, সেপ্টেম্বর মাসেও পালিয়ে গেছে, এটা কাদের ব্যর্থতায় পালিয়ে গেল? তার মানে আমাদের পুলিশের ভেতরে সমস্যা আছে, আর্মির ভেতরে সমস্যা আছে, সচিবালয়ের ভেতরে সমস্যা আছে। তাবৎ বাংলাদেশে আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গা নিয়ে অনেক কথা বলে, যেমন আপনারা জার্নালিজমের সাথে জড়িত আছেন, কিছু হলেই জার্নালিজমের এই সমস্যা ওই সমস্যা, নানা ব্যাপার নিয়ে আলোচনা হয়। বাংলাদেশটা যে জাহান্নাম বানানো হয়েছিল, এই জাহান্নাম বানানোর পেছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যাদের ছিল তারা ছিল সচিবালয়ের লোকজন। এখনও তারা বহাল তবিয়তে বসে আছে। আবার দেখবেন এই যে কোটা আন্দোলন যেটা হলো, চাকরি বাকরি নিয়েই তো, বেকারদের ক্ষোভের জন্যই তো। এই শেখ হাসিনা পলায়ন করার পরে কতগুলো নিয়োগ পরীক্ষা হয়েছে, একটা ডেডলক হয়ে আছে না? পিএসসি কি ঠিকমতো কাজ করছে, পারফর্ম করছে না? এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাটা জরুরি না? আবার আর একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই আন্দোলনের টাইমে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা কি ধরনের স্যাক্রিফাইস করছে এটা বলে বোঝাতে পারবো না। প্রবাসীদের ভিতরে শিক্ষিত প্রবাসী যারা ছিলেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন, জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। আবার দেখেন আমাদের মিডল ইস্ট কেন্দ্রিক যেসব দেশে প্রবাসী ভাইরা আছেন, তারা লাইফে কি খুব ভালো আছেন? অল্প টাকা ইনকাম করেন, দেশে আসলে নানা হেনস্থার শিকার হন, এয়ারপোর্টে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। দেখবেন কত চোর বাটপারকে এয়ারপোর্টে কত সম্মান দেওয়া হয়, অথচ আমাদের দেশের ইকোনমিটা যারা চালায়, রেমিটেন্স পাঠায়, নিজেদের জীবনে খুব বেশি কিছু অর্জন করতে পারে না। যে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে 18 ঘন্টাও তারা ডিউটি করে, পরিবারকে টাকা পাঠিয়ে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। তারাও যখন এয়ারপোর্টে আসে কত হেনস্থার মুখোমুখি হয়, অ্যাজিব তারা চোর বাটপার, কিভাবে তাদেরকে সার্চ করা হয়। সো প্রত্যেকটা জায়গায় মানুষের ক্ষোভের জায়গাটা কিন্তু আছে। আমি চাই এই মানুষগুলোকে নিয়ে জেনুইনলি কথা বলতে, কারণ মানুষ ভুলে গিয়েছিল যে আমাদের দেশে দেখবেন কৃষক, তাঁতি, জেলে, রুট লেভেলের যেসব মানুষ আছে তাদের অধিকার নিয়ে কেউ কখনো কথা বলে না। দেখবেন পাহাড়ের কত মানুষের কত বৈষম্য আছে না? পাহাড়ে ভালো চিকিৎসা ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, এইগুলো নিয়ে কেউ কিন্তু কথা বলে না। আমি কিন্তু অনেক আগে থেকেই অনেক ভলান্টারি কাজও করেছি, পাহাড়ের বাচ্চাদের পড়ানোর কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের যখন মেন্টরিং করি, পাহাড়ের অনেক বাচ্চা কাচ্চা আছে যে ওই ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর, তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিভিন্ন এলাকা আছে, আমি যাতে অ্যাডমিশনের মেন্টরিংও করতাম আমার নিজের পড়াশোনার পাশাপাশি, এই জাতীয় কাজ তখন করতে গিয়ে আমি দেখেছি পাহাড়ে কত দুর্বিষহ জীবনযাপন করে। আবার উত্তরবঙ্গ দেখবেন, উত্তরবঙ্গের কথা অনেক ক্ষেত্রেই আলাপ আলোচনায় আসে না। এন্টায়ার রংপুর বিভাগের বাজেট এত কম যে অনেক জেলার বাজেটের চেয়ে এন্টায়ার রংপুর বিভাগের বাজেটের সংখ্যা ছিল কম। দেখবেন সিলেটের বন্যার একটা গ্ল্যামার আছে, সবাই কথা বলে, পুরো দেশ একেবারে নিমজ্জ হয়ে যায়। আমি বলছি না এটা করা ভুল, অবশ্যই করা উচিত, কিন্তু উত্তরবঙ্গ তো বছরে 3 বার করে ডুবে যায়। উত্তরবঙ্গে খরা আছে, উত্তরবঙ্গে বন্যায় ডুবে যায়, মানুষকে কথা বলতে দেখেন। কৃষিকাজের জন্য উত্তরবঙ্গ তো সবচেয়ে বড় একটা হাব, কিন্তু সেই উত্তরবঙ্গের কৃষক দেখবেন, আমি জানি বেগুনের টাইমে বেগুন বিক্রি করে 5 টাকা কেজি, সেটা কারণ বাজারে এসে 100 টাকা কেজি হয়ে যায়। সো তারা তো আসলে আলটিমেট বেনিফিটটা পাচ্ছে না। আবার উত্তরবঙ্গে দেখবেন অনেক ইন্ডাস্ট্রি করার সুযোগ ছিল, সেই জায়গাটা করা হয় নাই। উত্তরবঙ্গে কিন্তু স্পোর্টস হাব করা পসিবল ছিল, সেই কাজটা করা হয় না। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, বাংলাদেশ প্রথম শ্রীলঙ্কাকে হারিয়েছিল, আমি ছোট ছিলাম। শ্রীলঙ্কা তখন এখনকার মতো একটা মিন দল ছিল না, খুবই শক্তিশালী একটা দল ছিল। ওইটা খুবই ভালো একটি স্পোর্টিং উইকেট ছিল, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে, যেহেতু বগুড়া একটা দলের মানে প্রতিষ্ঠাতার বাড়ি, ওই কারণে বগুড়ায় আর কোনো ম্যাচ কখনো হয় নাই। তো উত্তরবঙ্গের পর তো বৈষম্যগুলো হয়েছে। উত্তরবঙ্গের মানুষের যে খরা বন্যা নিয়ে কোনো সলিউশন নাই, উত্তরবঙ্গে ক্ষুধা আছে, ইন্ডাস্ট্রি নাই, নানা ধরনের সমস্যা আছে। তো এই সমস্যাগুলো নিয়েও কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি।
মূলত আমার এই কথাগুলোর একটা উদ্দেশ্য আছে। দেশের যে মানুষগুলোর কথা কেউ বলে না, আমি চাই ওই মানুষগুলোর ভয়েস হতে। দেশে যে জায়গায় নিপীড়িত মানুষ আছে তাদের কথা কেউ বলে না, আমার টার্গেট থাকে আমার কথা বা আমার লেখনির মাধ্যমে তাদের কথাটা ফুটিয়ে তোলা। এবং যেসব জায়গায় অনিয়ম মিস্ট্রিল হচ্ছে, তো ওয়াচডগের ভূমিকা কে রাখবে? আমাদেরই তো সেই দায়িত্বটা পালন করা উচিত, এবং আমি বিভিন্ন টিভি টক শোতে নিজের লেখায় সেই কাজটাই করার চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।